আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি রাতের সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠক, 10টি সমঝোতা স্মারক সই রাষ্ট্রপতি ভবনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান। তাছাড়া উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ, রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণ করতে অপপ্রচার চলছে বললেন ওবায়দুল কাদের। বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে 10 জন নিহত। মুন্সিগঞ্জ ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত 4। টানা বৃষ্টি কমলেও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, দেখা দিয়েছে খাদ্যাভাব। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে তীব্র ভাঙন। এবং প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বললেন সেনাপ্রধান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। এরপর হায়দ্রাবাদ হাউসে দুদেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পরে তাদের প্রধানমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে, আর দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ভারতের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে দিল্লিতে পৌঁছেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে তাকে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়। সকাল 9টার দিকে সেখানে পৌঁছান বাংলাদেশের সরকার প্রধান। এ সময় তাকে সংবর্ধনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেয়া হয় গার্ড অফ অনারও। আনুষ্ঠানিকতা শেষে সেখানে উপস্থিতদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা। স্থানীয় সময় 10টার দিকে দিল্লির রাজঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে একটি বই ও মহাত্মা গান্ধীর একটি প্রতিকৃতি উপহার দেয়া হয়। পরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে তার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন শেখ হাসিনা। বৈঠকে দুদেশের মধ্যে রেল সংযোগ বাড়ানো ও ডিজিটাল পার্টনারশিপ সহ 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। क्योंकि हमारी सरकार के तीसरे कार्यकाल में प्रधानमंत्री शेख हसीना जी हमारी पहली स्टेट गेस्ट है। फ्रेंड्स, बांग्लादेश हमारी नेबरहुड फर्स्ट पॉलिसी, एक्ट ईस्ट पॉलिसी, विजन सागर और इंडो पैसिफिक विजन के संगम पर स्थित है। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ সময় নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি। নতুন সরকার, আমাদেরও বলতে গেলে নতুন সরকার, যদিও আমরা প্রায় 5 মাস অতিক্রম করেছি, নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে, সেটাই আমি বলতে চাই। আমি নরেন্দ্র মোদীজিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। I would like to take this opportunity to reiterate my invitation to Prime Minister Shri Narendra Modi to visit Bangladesh to further strengthen the friendly relation of our two countries. এর আগে শুক্রবার নয়াদিল্লির তাজ হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের শিল্পপতিদের সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII। এই বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভারতের শিল্পপতিদের প্রতি আহ্বান জানান। সন্ধ্যায় একই হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাই এখন লক্ষ্য বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ স্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণ করতে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। আর একদিন পরেই 23 জুন রোববার ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র প্রস্তুতি নেওয়া হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের। মূল অনুষ্ঠান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ। কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে সমাবেশ স্থল পরিদর্শনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত গণমাধ্যমের কাছে তুলে ধরেন সমাবেশের সবশেষ প্রস্তুতি। স্বতঃস্ফূর্ত, সুশৃঙ্খল, আনন্দঘন উপস্থিতি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে। দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের লক্ষ্যের কথা তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক। আমাদের বার্তা সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন, আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ইনফ্লেশন নিয়ন্ত্রণে আনা, এই বিষয়গুলো জনস্বার্থে খুব জরুরি এবং আমাদের কমিটমেন্ট। রাজনীতিবিদদের প্রভাব কমে যাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। এদেশ স্বাধীন করেছে পলিটিশিয়ানরা, এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা। সেই পলিটিশিয়ানদেরকে করাপ বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ, এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোববার বিকেল 3টায় সমাবেশ স্থলে প্রধান অতিথি হিসেবে অংশ নেয়ার কথা রয়েছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বরগুনার আমতলীতে সেতু ভেঙে বিয়ের বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে গেছে। এতে অন্তত 10 জন নিহত হয়েছে। দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত সেতু ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া মুন্সিগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। অন্যদিকে বাগেরহাটে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ 2 জন নিহত হয়েছে। SM আরিফের রিপোর্ট। বরগুনার আমতলী সেতু ভেঙে বিয়ের বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে 10 জন নিহত হয়েছে। দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত সেতু ভেঙে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 2 জন নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা এক নারী গুরুতর আহত হয়। খুলনা বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে পটুয়াখালী থেকে মোটরসাইকেল যোগে 3 আরোহী যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন। ফকিরহাট উপজেলার মাহাদেবের দোকান নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে বাগেরহাটগামী যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক খলিলুর রহমান এবং তার 1 বছরের ছেলে ঘটনাস্থলে নিহত হন। ঢাকা বান্দুরা সড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 4 জন। সকালে উপজেলার মুন্সিগঞ্জ নবমগঞ্জ সীমান্তবর্তী এলাকার খারসুরে ওই দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার পরে আহতদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি। SM আরিফ, মাই টিভি। টানা বৃষ্টিপাত কমলেও কমেনি সুনামগঞ্জের প্লাবিত অঞ্চলের পানি। খাবারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আশ্রয় কেন্দ্রগুলো। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি না হলে দ্রুতই সুরমা নদীর পানি বিপদসীমার নিচে চলে আসবে। সুনামগঞ্জ থেকে প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল।
গত 24 ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে সবকটি নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও প্লাবিত রয়েছে নিম্নাঞ্চল। বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন সুনামগঞ্জের প্রায় 6 লক্ষাধিক মানুষ। শুকনো খাবার, সুপেয় পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিপাকে রয়েছেন বন্যা দুর্গতরা। গত 3 দিন যাবৎ গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠলেও সেগুলো চোখের সামনে নেতিয়ে পড়েছে খাবারের অভাবে। এখানে প্রায় 3 দিন যাবৎ এখানে বসবাস করতেছি। বাথরুমের কোনো ব্যবস্থা নাই, বিশুদ্ধ পানিরও কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা এই যে মানুষগুলো খুবই কষ্টের মধ্যে দিয়ে আছি। অনেকের সাজানো স্বপ্ন ভেসে গেছে ঢলের পানিতে। কিভাবে এই দুর্যোগ কাটিয়ে উঠবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পানিবন্দীরা। চিরামিরা দে মানছি দে এটা অনেক খাই, অনেক কি তার মন তো গড়ে থাকতে হয় না। নদীর পানি কিছু কমছে, আমরা বাড়ি ঘরের পানি কমছে না। সুনামগঞ্জের 16 পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত না হলে দ্রুতই সুরমা নদীর পানি বিপদসীমার নিচে চলে আসবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশা করা যায় যে সুনামগঞ্জে আগামী 24 ঘন্টার ভিতরে সুরমা নদীর পানি স্বাভাবিক লেভেলে চলে আসবে এবং যেসব এলাকাতে পানি অলরেডি প্রবেশ করেছে সেগুলোর পানি হয়তো 1-2 দিন সময় লাগতে পারে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে। জেলা প্রশাসনের তথ্য মতে সুনামগঞ্জের 12টি উপজেলার 1305টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যা কবলিতের জন্য আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে 694টি। ইলিয়াস কমল, মাই টিভি। পদ্মায় নদীর পানি বেড়ে যাওয়ায় তীব্র ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে। দীর্ঘ 1 সপ্তাহ ধরে পদ্মার পাড় ভাঙলেও কর্তৃপক্ষের কোনো নজর নেই। আর ভাঙন ঝুঁকিতে রয়েছে 1000 পরিবার, শত শত বসতি ও দোকানপাট। তবে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। প্রতিবছরই ভাঙনের শিকার পদ্মাপাড়ের রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নবাসী। ভাঙতে ভাঙতে নিঃস্ব পদ্মাপাড়ের হাজারো মানুষ। রাক্ষসে পদ্মা গিলে খেয়েছে হাজারো পরিবারের শেষ সম্বলটুকু। বর্ষা শুরু হতে না হতে আবারও ভাঙতে শুরু করেছে পদ্মার পাড়। ভাঙনের মাত্রা তীব্র হয় ভাঙন ঝুঁকির মুখে প্রায় 1000 পরিবার ও শত শত বসতি এবং দোকানপাট। 1 নম্বর ওয়ার্ডের 17 মেম্বারের পাড়া সবচেয়ে ভাঙনে ঝুঁকিতে আছে। এখানে যদি অতি তাড়াতাড়ি যে ব্যাগ না ফেলানো হয় তাহলে খুবই মারাত্মক অবস্থা। বস্তা নেই কিছু, খালি বালি, পানি বাড়বি আর ভেঙে পড়বে আর বাড়ি ঘর ভেঙে পড়বে। অবস্থা দেখলেই তো মানুষের চোখের সবারই চোখে পানি আসে। চেয়ারম্যান আসে, ইনুসার আসে, চেয়ারম্যান আসে, সব খালি প্রতিশোধই নেয়, কেউ বস্তা ফেলায় না। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা ফোন দিয়েছি, আবেদন করেছি, সেটার কোনো প্রতিফলন আমরা এখনো পাইনি। পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় টানা 1 সপ্তাহ ধরে পদ্মার পাড় ভাঙলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেয়নি কোনো নজরদারি। ঝুঁকি রোধে জরুরি উদ্যোগের দাবি পদ্মাপাড়ের মানুষের। প্রতি মুহূর্তে একটা করে বাড়ি চলে যাচ্ছে। ভাঙন ঝুঁকিতে আছে হাজারো পরিবার। নম্বর ঘাটে যদি তারা বস্তা মানে প্রোটেকশনের কাজ না করে তাহলে আর এই 7 নম্বর ঘাটে ফেরি চলবে না। এদিকে ভাঙন রোধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভাঙন ঝুঁকিতে আছে প্রায় 1000-এর উপরে পরিবার। এই এলাকাটি শাসন না করলে বিশাল একটা এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। আর একটি বাড়ি গত সপ্তাহে যে আমরা যে কাজ করেছে বিআইডব্লিউটিএ, সেখানে কিন্তু একটি রাস্তা ধসে গিয়েছে এবং সেটা আমাদের তালিকার মধ্যে রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কেন বারবার বন্যা হয়? বন্যার ফলে প্রতি বছর ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকার ফসল, ঘটে প্রাণহানিও। বারবার এমন বন্যার কারণ হিসেবে আবহাওয়া বিশেষজ্ঞরা দায়ী করছেন পাহাড়ি ঢলকেই। জানিয়েছেন আগামী 25 জুন পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত। আবু সাইদ অপুর রিপোর্ট। উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানি আর গুড়ি বৃষ্টি ও অবিরাম টানা ভারী বর্ষণে উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চলেও বন্যা পরিস্থিতির উন্নতি, আবার কোথাও কোথাও অবনতিও হচ্ছে। কী কারণে প্রতি বছর এই বন্যার শিকার হয় মানুষজন, তার নিখাত ব্যাখ্যা দিলেন আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের এই আবহাওয়া বিশেষজ্ঞ। তুলে ধরেন ভারী বৃষ্টিপাত সহ উজানে পাহাড়ি ঢলের প্রসঙ্গ। বাংলাদেশের মধ্যে যে বন্যাটা, আমাদের দেশে যে বৃষ্টিপাত হয় সেটা কিন্তু খুব নগণ্য দায়ী আসলে। এবং এই বৃষ্টিটা উজানের ঢল যখন আসে করে সেই সময় কিন্তু আমরা মানে বন্যাটা বেশি হয়ে থাকে। বাংলাদেশের বন্যার জন্য এই আপ স্ট্রিমের বৃষ্টিটা অনেকাংশে দায়ী, বেশিরভাগ ক্ষেত্রে দায়ী। আর অপরদিকে আগামী 25 জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানান এই আবহাওয়া বিশেষজ্ঞ হাফিজুর রহমান। রংপুর, ময়মনসিংহ, সিলেটের অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে এবং সিলেটের অঞ্চলের ক্ষেত্রে প্রায় প্রতিনিয়ত ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে। আগামী 25 তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশে বাড়বে। সেই ক্ষেত্রে এখন যে ভ্যাপসা গরম বা অসহনীয় গরম যেটা আছে, এটা অনেকাংশে
কমে আসবে। বন্যার ফলে প্রতি বছর ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকার ফসল, পানির নিচে চাপা পড়ে অনেক স্বপ্ন আর প্রাণহানি। এটা তো প্রতি বছর ঘটেই থাকে বন্যার সময়। শুধু গ্রাম নয়, নগরকেও অনেক সময় তছনছ করে দেয় এই বন্যার পানি। অবুসাদপু, মাই টিভি, ঢাকা। সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসে কর্মরত সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ এবং মত বিনিময় করেছেন। সকালে সেনাবাহিনী প্রধান তার বিদায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেনাপ্রধানের দায়িত্ব পালনের সময় সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন শফিউদ্দিন আহমেদ। যোগদান করি 83 সালে কমিশন পাওয়ার পরে, তখন আমরা আমাদের কল্পনাতেও ছিল না আজকের যে উন্নয়ন, আজকের যে আমাদের অগ্রযাত্রা, এই পর্যায়ে যে আমরা পৌঁছাবো। আপনারা আমার জন্য দোয়া করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রাত ৩টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। গণমাধ্যমকে একথা জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত বছরের ৯ আগস্ট বেগম খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হঠাৎ করে উপকূলীয় জেলা ভোলায় বেড়ে গেছে সাপের আতঙ্ক। আর যখনই সে সাপ খাল, বিল, ক্ষেত খামারে বিভিন্ন জালে ধরা পড়ছে, সেটি আতঙ্কিত রাসেল ভাইপার সাপ বলে দেখা যাচ্ছে। এ নিয়ে ভোলা জেলার প্রায় উপজেলার মানুষ দিশেহারা হয়ে আছে। ঘুমাতে পারছে না, বিছানায় কখন যেন কি হয়। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। ভোলার বাসাবাড়ি থেকে একের পর এক ধরা পড়ছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার। এতে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক। ভোলার লালমোহনে প্রথম ধরা পড়ে রাসেল ভাইপার, পরে বোরহানুদ্দিন উপজেলা ও ভোলার সদরের পৃথক দুটি জায়গায় এ ভয়ানক রাসেল ভাইপার ধরা পড়েছে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুরাটা আমরা বনের ভিতরে আসলে তো আমি জাল টান দিছি আর গিরান তো চেয়ারে মানে ওই যে লাফায় আমার গাড়ি জমিতে নামি যদি আমাদেরকে আক্রমণ করে, যেহেতু এটা একটা বিষাক্ত সাপ, আমাদের জীবন নিয়ে এখন আমরা হুমকির মুখে আছি আর কি। চারদিকে নদী বেষ্টিত এলাকা হওয়ায় জীবিকার পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে রাসেল ভাইপার। ভয়ঙ্কর সাপ, মানে অজগর সাপ, আমরা জীবনেও দেখিনি এই সাপটা। সাপের দুঃখে আমরা ঘরে থাকতাম পারি না, বহুত ভয় পাই। রাসেল ভাইপারে আতঙ্কিত না হয়ে একটি রোধে সকলকে নিয়ে সচেতনতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। এ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য নির্দেশনা প্রদান করেছি। এটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে যাতে মানুষের কাছে একটি সচেতনমূলক একটি বার্তা পৌঁছে দেওয়া যায়। ভোলার হাসপাতালগুলোতে সাপের চিকিৎসা দেওয়ার জন্য সব জায়গায় প্রায় ২৭৫টি অ্যান্টি স্কিন ভ্যানম রয়েছে। সাপের চিকিৎসার জন্য যে অ্যান্টি স্নেক ভ্যানম রয়েছে প্রায় ৩৫০ ভাইরাল স্নেক ভ্যানম আমাদের ভোলা জেলাতে রয়েছে। সবল দিয়েও থাকে, দংশন করেও থাকে। তাহলে আমরা পরামর্শ দিব যে দ্রুত আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে ৬টি ভোলা জেলাতে এবং সদর হাসপাতাল, এখানে পাঠিয়ে দেওয়া। আফ্রিকা উপমহাদেশ থেকে আসা এই বিষধর সাপের উপদ্রব এখনই কমানো না গেলে পরে আরও মারাত্মক আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সারা দেশে আতঙ্ক ছড়ানো রাসেল ভাইপার সাপ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রী দেশের সব হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখার পাশাপাশি কোনো অবস্থাতেই যেন অ্যান্টিভেনমের স্টক খালি না থাকে সে নির্দেশনাও দেন। বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই, তা হলো দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুঁকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে।
রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, আরানি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। সকাল 10:30 থেকে বেলা 11:15 পর্যন্ত উপজেলা পরিষদের সামনে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের একাংশ। একই সময় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় দুপক্ষের মাঝে ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। যারা অতিরিক্ত ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন তারাও ফিরছেন আজ। আগামীকাল থেকে সব ধরনের অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে, তাই ভিড় দেখা যায় রাজধানীর রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালে। এবার ঈদযাত্রায় ভোগান্তি ছিল না বলে জানালেন সবাই। নুসরাত শারমিনের রিপোর্ট। ঈদের ছুটি কাটিয়ে নতুন উদ্যমে রাজধানী ঢাকায় ফিরছেন ঘরমুখ মানুষ। গতদিনের তুলনায় ঢাকামুখী যাত্রীদের চাপ অনেকটাই বেশি দেখা গেছে রেল স্টেশনে। সবার চোখে মুখেই স্বস্তির পরশ। হ্যাঁ, সবার লগে করে ভালো লাগছে। বন্ধুর বাড়িতে বিয়া খেতে গেছিলাম। এটা তো রিফ্রেশমেন্টের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে আমাদের। আর আমরা আবার নতুন করে আমাদের কাজে আবার ফিরে যেতে পারবো। যাত্রী নিরাপত্তায় রেল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান স্টেশন মাস্টার। সেই সাথে যাত্রী চাপে দু একটি ট্রেন ছাড়া সবকটি ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে বলেও জানান তিনি। আজকে এখন পর্যন্ত যাত্রী চাপটা এখনো বেশি, 2-3 দিন অব্যাহত থাকবে। আর যাত্রী বেশি হওয়ার কারণে, মানে হেভি রাশ অফ প্যাসেঞ্জারের কারণে 2-1টা ট্রেন বিলম্বে আসা যাওয়া করছে। বাকি সব ট্রেন ইনকামিং এবং আউটগোয়িং স্বাভাবিক সময়ানুবর্তী অনুযায়ী চলাচল করছে। যাত্রীরা একেবারে না এসে ভেঙে ভেঙে আসছে বলে যাত্রীচাপ তুলনামূলক অনেকটাই কম দেখা গেছে বাস টার্মিনালে। যারা ফিরছেন সবারই চোখে মুখে খুশির ছোঁয়া। অন্যদিকে মনে ছিল আরো কিছু সময় বাড়ি থেকে যাওয়ার বাসনা। এটা তো আনন্দের মুহূর্ত, সমস্যা কি, ওরা আবার যাবো ছুটিতে, এটা তার কিছু করার নাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ফ্যামিলির সাথে ঈদ করাটা তো অনেক মজা, যত দূরেই থাকে ফ্যামিলির সাথে ঈদ করা। ঢাকা ছাড়লাম পরিবারের জন্যই, তো ঈদের সময় তো আর একা থাকা যায় না। সো আলহামদুলিল্লাহ ঈদ করেছি, যাচ্ছি আবার। সব মিলিয়ে পরিবার পরিজন নিয়ে কোনো ঝামেলার সম্মুখীন না হয়েই স্বস্তিতে ঈদের ছুটি কাটাতে পেরে খুশি সকলেই। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। দর্শক, এবারে রয়েছে বাণিজ্য সংবাদ। বিশ্বখ্যাত টাটা মোটরস এবং দেশের পরিবহন জগতের সবচেয়ে সমাদৃত নাম নিটল মোটরস তাদের বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের নিয়ে রাজধানীর নিটল নিলয় সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটল মোটরস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদ। অনুষ্ঠান স্থলে এইস টাইগার SFC407 এবং ইন্ট্রা V20 গাড়িসমূহ প্রদর্শিত হয়। দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের জন্য এইস টাইগার পিকআপটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। 100 ব্যাগ সিমেন্ট পরিবহনের সাথে সাথে রকমারি পণ্য পরিবহনে এটি গ্রাহকদের প্রত্যাশা পূরণ করতে পারছে। ড্রাইভার সহ মোট 3 জনের আসন ব্যবস্থা নিয়ে এখন বাজারে সবচেয়ে স্মার্ট ও আরামদায়ক পিকআপ ইন্ট্রা V20। দর্শকের পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। প্রবাসীদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশ কমিউনিটি আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মাই টিভি প্রতিনিধি আব্দুল্লাহ মামুন জানান, জহিরুল ইসলামের সভাপতিত্বে মোশাররফ শিকদার ও মাহমুদ মিলনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, জেদ্দা কনসুলেটর কনসাল জেনারেল নাজমুল হক। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইমরান চৌধুরী, শাহ মোহাম্মদ লিটন সহ মদিনায় বসবাসরত বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বাহরাইনে RS মানবতা যুব কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক নাইম হোসেন ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিনের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাজু শিকদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজ বাহরাইনের সাধারণ সম্পাদক MA হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি মাজহারুল ইসলাম নয়ন, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সাংগঠনিক সম্পাদক শাহিন শিকদার সহ আরও অনেকে। মালয়েশিয়া দূতাবাসের উদ্যোগে রাজধানী কুয়ালালামপুর থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত অপার সৌন্দর্য লীলাভূমি ক্যামেরুন হাইল্যান্ডসে প্রবাসীদের সাথে রাষ্ট্রদূত শামীম আহসানের ঈদ পুনর্মিলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব শামীম আহসান। এ সময় প্রবাসীরা বলেন, রাজধানী থেকে দূরে অবস্থান করায় পাসপোর্ট নবায়ন সহ নানা সমস্যায় ভোগেন। যাবতীয় সমস্যার সমাধান এবং বাংলাদেশি মালিক শ্রমিকদের প্রতি দূতাবাসের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা বৃদ্ধির আহ্বান জানান সংশ্লিষ্টরা। আমরা প্রবাসীদের নিয়ে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হবে। আপনারা যারা ক্যামেরুন হাইল্যান্ডে প্রবাসীরা আছেন, যারা কুয়ালালামপুর বা অন্যত্র আছেন, সবাই আসবেন। আমরা ওনাকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আমরা খুশি। আমরা সাধারণ প্রবাসীদেরকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে জমকালো আয়োজন আমরা করেছি। ইনশাআল্লাহ আমরা খুশি আছি, আমরা খুশি আছি। দর্শক, রাতের সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠক, 10টি সমঝোতা স্মারক সই। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান। সরোয়ারদুদ্দান আওয়ামী লীগের সমাবেশ, রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণ করতে অপপ্রচার চলছে বললেন ওবায়দুল কাদের। বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে 10 জন নিহত। মুন্সিগঞ্জ ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত 4। টানা বৃষ্টি কমলেও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, দেখা দিয়েছে খাদ্যাভাব। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে তীব্র ভাঙন। এবং প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বললেন সেনাপ্রধান। দর্শক, এই ছিল এখনকার রাতের সংবাদের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।